হ্যালো এবং নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ম্যাথ একাডেমি। স্মার্ট ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা পড়ছিলাম নাম্বার সিস্টেমের বেসিক আমরা প্রায় শেষ করে দিয়েছি। সেই বেসিকের উপর ভিত্তি করেই শুরু হয়েছে কোশ্চেন এবং তার কী করে সহজে করা যায় সেই সলিউশন। তো চলো শুরু করা যাক দেরি না করে। বলেছে এখানে 53 থেকে 97 পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা আছে। কি সংখ্যা আছে? যৌগিক সংখ্যা আছে 53 থেকে 97 পর্যন্ত। তো আমরা স্বাভাবিক সংখ্যাকে কিভাবে স্বাভাবিক সংখ্যা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা যৌগিক সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যায় একটা যৌগিক সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা। তা আমরা 53 থেকে 97 পর্যন্ত এর মধ্যে কি আছে? মৌলিক সংখ্যাও আছে আর যৌগিক সংখ্যাও আছে। 53 থেকে 97 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যাও আছে আর যৌগিক সংখ্যাও আছে। যদি আমরা 53 থেকে 97 পর্যন্ত যতটা সংখ্যা আছে, 53 থেকে 97 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেখান থেকে যদি আমি মৌলিক সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? যৌগিক সংখ্যা পাওয়া যাবে। তো 53 থেকে 97 পর্যন্ত মোট কতগুলি সংখ্যা আছে বের করার নিয়ম হচ্ছে মোট সংখ্যা। 53 থেকে 97 পর্যন্ত মোট সংখ্যা কত হবে? মোট সংখ্যা 97 থেকে 53 বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ করে দেব, সেই সংখ্যাই হচ্ছে মোট সংখ্যা। 97 থেকে 53 বাদ দে 4, 9 থেকে 5 বাদ 4, 44। 44-এর সঙ্গে 1 যোগ করলে এটাই হয়ে যাচ্ছে মোট সংখ্যা। কিভাবে? 10 থেকে 15-এর মধ্যে কতটা সংখ্যা আছে? 10 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 10, 11, 12, 13, 14, 15। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টা আছে। 6টা কী করে? তো 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। 5-এর সঙ্গে 1 যোগ করে দিলেই কত পাবো? 6 পেয়ে যাবে। সেই হিসাবে আমরা কী বের করলাম? যে মোট সংখ্যা প্রথমে বের করে নিলাম। তো মোট সংখ্যা কত হলো আমাদের? মোট সংখ্যা হয়ে গেল মোট সংখ্যা কত হলো? মোট সংখ্যা হয়ে গেল 45। তো এবার এই মোট সংখ্যা সঙ্গে আমরা কি মৌলিক সংখ্যাটা বাদ দিব। তো মৌলিক সংখ্যা কতটা আছে? 53 থেকে 97 পর্যন্ত। 53 থেকে 97 পর্যন্ত মৌলিক সংখ্যা। আমরা জানি যে 50 থেকে 100 পর্যন্ত কতটা সংখ্যা আছে? 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 10টা। 50 থেকে 100টা পর্যন্ত 50 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা ছিল? 10টা মৌলিক সংখ্যা ছিল। 10টা মৌলিক সংখ্যা। তো 51 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 51 যৌগিক সংখ্যা। 52 এটাও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছিল? 53 থেকে মৌলিক সংখ্যা শুরু হচ্ছিল। মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? 53 থেকেই মৌলিক সংখ্যা শুরু হচ্ছে। আর শেষ কোথায় হচ্ছে? সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 2 অঙ্কের 97, মানে 97 গিয়েই শেষ হচ্ছে। এই দুটো ধরেই, এই দুটোর মাঝখানেই, তো এই দুটোর মাঝখানেই কত? 10টাই মৌলিক সংখ্যা হবে। কতটা মৌলিক সংখ্যা হবে? 10টা মৌলিক সংখ্যা হবে। তা আমাদের মোট সংখ্যা কত হলো? আমাদের মোট সংখ্যা হলো 45টা। আর মৌলিক সংখ্যা কতটা হলো? মৌলিক সংখ্যা হলো 10টা। তো এই মোট সংখ্যা থেকে যদি আমরা মৌলিক সংখ্যা বাদ দিয়ে দিই, এই মোট সংখ্যা থেকে যদি আমরা মৌলিক সংখ্যা বাদ দিই তাহলে আমরা কী পাবো? যৌগিক সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে। তো 45 থেকে 10 বাদ দিয়ে দে, কত হচ্ছে? 35। তো 53 থেকে 97 পর্যন্ত মোট কতগুলি যৌগিক সংখ্যা আছে? 35টা আছে। উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তা আমরা কি করলাম? 53 থেকে 97 পর্যন্ত প্রথমে মোট কতগুলো সংখ্যা আছে সেগুলো বের করলাম। মোট কতগুলো সংখ্যা আছে? 45টা। কী করে বের করব? 97 থেকে 53 বাদ দেব, তার সঙ্গে 1 যোগ করে দিব। 53 থেকে 97 পর্যন্ত বলেছে, তাই জন্য 1 যোগ করলাম।
ঠিক আছে। যদি এর মধ্যে বলতো তাহলে বিয়োগ করে দিতাম। 53 থেকে 97 এর মধ্যে, 53 থেকে 97 পর্যন্ত বলেছে মানে এই দুটোও ধরতে হবে, ঠিক আছে। তাই জন্য এক যোগ করে 45 হয়ে গেল। এবার 53 থেকে 97 পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? 10টা মৌলিক সংখ্যা আছে। মোট সংখ্যা থেকে 10টা মৌলিক সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেয়ে যাবো আমরা? যৌগিক সংখ্যা পেয়ে যাব। তো মোট যৌগিক সংখ্যা কত হলো? 35টা হলো, 35। নেক্সট কোশ্চেন, যদি n স্কোয়ার মাইনাস 33, n স্কোয়ার মাইনাস 31 আর n স্কোয়ার মাইনাস 29 মৌলিক সংখ্যা হয়, তবে n এর সম্ভাব্য মানের সংখ্যা কত? যেখানে n একটি পূর্ণ সংখ্যা। তো n স্কোয়ার মাইনাস 33, n স্কোয়ার মাইনাস 31 আর n স্কোয়ার মাইনাস 29 মৌলিক সংখ্যা। তো এটা একটা মৌলিক সংখ্যা আছে, এটা একটা মৌলিক সংখ্যা আছে, এটা একটা মৌলিক সংখ্যা আছে। তো n এর সম্ভাব্য মানের সংখ্যা কত? n এর মান জানতে চাইনি, n এর কোটা মান হবে সেটার সংখ্যা জানতে চেয়েছে। n এর কোটা মান হবে সেটার সংখ্যা জানতে চেয়েছে, সম্ভাব্য মানের সংখ্যা জানতে চেয়েছে। n এর মান কত হবে সেটা জানতে চাইনি, ঠিক আছে। তো n স্কোয়ার মাইনাস 33, n স্কোয়ার মাইনাস 31 আর n স্কোয়ার মাইনাস 29। দেখো n স্কোয়ার একটা সংখ্যা, সেখান থেকে 33 বাদ, 31 বাদ, 29 বাদ, এগুলো কি আছে? মৌলিক সংখ্যা। আর আমরা জানি মৌলিক সংখ্যা কি হয়? শুধুমাত্র 2 একটা জোড় মৌলিক সংখ্যা, বাকি সমস্ত কি বিজোড় মৌলিক সংখ্যা। আর এগুলো কি আছে? এগুলো একটার পর একটা আছে। কোনো একটা সংখ্যা থেকে 33 বাদ দিয়েছে, তারপরে 31 বাদ দিয়েছে, তারপরে 29 বাদ দিয়েছে, মানে এগুলো পরপর বিজোড় সংখ্যা আছে। এগুলো কি আছে? এগুলো পরপর বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই নাম্বারগুলো কি আছে? পরপর বিজোড় সংখ্যা আছে, এগুলো পরপর বিজোড় সংখ্যা আছে। আর আমরা মৌলিক সংখ্যায় কী জেনেছি? 2, 3, 5, 7, 11, 13, 14, 15, 16, 17 পরপর বিজোড় সংখ্যা কত? একটাই আছে। পরপর বিজোড় সংখ্যা কী আছে? এইটাই হচ্ছে পরপর বিজোড় সংখ্যা। এছাড়া কি আর কোনো আছে পরপর বিজোড় সংখ্যা? এছাড়া আর কোনো কিছু নেই। 3, 5, 7 আছে, মানে এগুলোর মান কি আছে? 3 আছে, 5 আছে আর 7 আছে। কোনটা 3 হবে, কোনটা 5 হবে, কোনটা 7 হবে? n স্কোয়ার মাইনাস 33 এটা সবচেয়ে ছোট সংখ্যা হলো, কারণ n স্কোয়ার থেকে এটা 33 বাদ করেছে, এটা n স্কোয়ার থেকে 31 বাদ করেছে, এটা n স্কোয়ার থেকে 29 বাদ করেছে। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হলো? এটা। এটা সমান 3 হবে, এটা সমান 5 হবে, আর এটা সমান 7 হবে। তো n স্কোয়ার মাইনাস 33 সমান যদি 3 হয়, n স্কোয়ার মাইনাস 33 সমান কত হলো? 3 হলো। তো n স্কোয়ার সমান কত হলো? এটা এদিকে মাইনাস আছে, এটা দিকে গেলে কী হবে? যোগ হয়ে যাবে, 36 হয়ে গেল। তো n সমান কত হবে? n সমান হয়ে যাবে √36। তো n সমান হয়ে যাবে প্লাস মাইনাস 6। হয় n এর মান কত হবে? +6 হবে, বা n এর মান কত হবে? -6 হবে। তো কটা মান হলো? দুটা মান হলো, 2 উত্তর। পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঠিক আছে। তো n এর মান কটা হলো? n এর মান দুটা মান হচ্ছে, একটা +6 হচ্ছে, একটা -6 হচ্ছে। এখানে বলছে n এর সম্ভাব্য মানের সংখ্যা কত? n এর মানের সংখ্যা কত হচ্ছে? দুটো হচ্ছে। তো অপশান উত্তর কত হলো? দুটা মান হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। পরের প্রশ্ন কি বলেছে? n হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। n কি 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে
101। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 101। ঠিক আছে, এন হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। যখন এনকে 13 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? মানে এন হচ্ছে, এনের মান হচ্ছে 101, এটা হচ্ছে এন, এটা সমান হচ্ছে এন। তো এনকে 13 দ্বারা ভাগ করো, 101কে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 13, 24, 39, 53, 55, 63, 13, 7, 91, 10 হচ্ছে 10 উত্তর। ভাগশেষ জানতে চাইছে, ভাগশেষ কত হলো? ভাগশেষ হয়ে গেল 10। ভাগফল, ভাগশেষ জানতে চাইছে, ভাগশেষ হয়ে গেল 10। ঠিক আছে, এন হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হয়ে গেল 101। এনকে 13 দ্বারা, 101কে 13 দিয়ে ভাগ করে দিলাম, তো ভাগশেষ জানতে চাইছে, ভাগশেষ হয়ে গেল 10। পরের 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? এই 4টির মধ্যে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হয়ে গেল 101, লিখেছিলাম এর আগে। 3 অঙ্কের ক্ষুদ্রতম 101, 3 অঙ্কের বৃহত্তম কত হবে? 3 অঙ্কের বৃহত্তম হয়ে গেল 997। 4 অঙ্কের ক্ষুদ্রতম কত হবে? 1009। 4 অঙ্কের বৃহত্তম কত হবে? 9973। 5 অঙ্কের ক্ষুদ্রতম কত হবে? 10007। আর 5 অঙ্কের বৃহত্তম কত হবে? 99991। ঠিক আছে, আমাদের কি 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা জানতে চাইছে, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম 1009। 1009 উত্তর, এগুলো মনে রাখতে হবে। পরের 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, 3টি মৌলিক সংখ্যার যোগফল 100। 3টি মৌলিক সংখ্যার যোগফল কত বলেছে? 100 বলেছে। 3টি মৌলিক সংখ্যার যোগফল 100 ধরে নিলাম। 3টি মৌলিক সংখ্যা, একটা এ, বি আর একটা সি, এটা সমান 100 বলেছে। যদি তাদের মধ্যে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার চেয়ে 36 বেশি হয় তবে সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা হলো। যদি তাদের মধ্যে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার চেয়ে 36 বেশি তবে সংখ্যাগুলির মধ্যে একটি হলো, একটা সংখ্যার মান কত হবে? 3টি মৌলিক সংখ্যার যোগফল বলেছে। কি বলেছে? মৌলিক সংখ্যার যোগফল। মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7, 11, 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 3টি মৌলিক সংখ্যার যোগফল কত বলেছে? 100 বলেছে। এখানে একমাত্র এক মৌলিক সংখ্যা হচ্ছে 2, যেটা কি জোড় সংখ্যা। বাকি সমস্ত কি আছে? বাকিগুলো সব বিজোড় সংখ্যা আছে। বাকিগুলো কি? সব বিজোড় সংখ্যা। একটাই মাত্র সংখ্যা জোড় হচ্ছে 2, বাকি সমস্ত কি? বিজোড় সংখ্যা। এ, বি, সি, 3টা সংখ্যা আছে এখানে। 3টা সংখ্যার যোগফল কি বলেছে? 100 বলেছে। আমরা কি জানি? জোড়ের সঙ্গে যদি জোড় যোগ করি তাহলে কি হয়? জোড় হয়। আর বিজোড়ের সঙ্গে যদি বিজোড় যোগ করি তাহলে কি হবে? এটাও জোড় হবে। আর জোড় প্লাস বিজোড় কি হবে? এটা বিজোড় হবে, এটা জানি আমরা। ঠিক আছে, তো এখানে 3টা সংখ্যা যে আছে, একটা সংখ্যা কি জোড় আছে, মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একটাই সংখ্যা জোড় আছে, বাকি সমস্ত কি আছে? বিজোড় আছে। যদি 3টাই যদি বিজোড় হয় তাহলে কি এটা কি 100? তো এটা তো জোড় সংখ্যা হচ্ছে, এটা কি? এটা জোড় সংখ্যা। ঠিক আছে, যদি 3টা যদি বিজোড় হয়, বিজোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে কত হবে? বিজোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে জোড় হবে। আবার জোড়ের সঙ্গে যদি বিজোড় যোগ করে দিই, আবার জোড়ের সঙ্গে যদি বিজোড় যোগ করে দিই তাহলে কত হবে? বিজোড় হবে। তাহলে কি এটা কি 100 তো জোড় সংখ্যা হচ্ছে,
মানে কি এই বিজোড়ের সঙ্গে একটা সংখ্যা কি আছে, জোড় সংখ্যা আছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা সংখ্যা কি আছে, জোড় সংখ্যা আছে। ঠিক আছে, কি বললাম, যদি মৌলিক সংখ্যাগুলো 2 ছাড়া সবটাই হচ্ছে বিজোড়, যদি আমরা সবটাই যদি বিজোড় ধরে নিই তাহলে বিজোড় প্লাস বিজোড় কত হবে, বিজোড় প্লাস বিজোড় হয়ে যাবে জোড় সংখ্যা, বিজোড় আর বিজোড় মিলে জোড় হয়ে যাবে। এই দুটো যদি জোড় হয়, এইটা যদি আবার যদি বিজোড় হয় তো জোড় প্লাস বিজোড় কত হবে, জোড় প্লাস বিজোড় আবার বিজোড় চলে আসবে। কিন্তু 100 কি, 100 তো জোড় সংখ্যা, তার মধ্যে এখানে এ বি সি এর মধ্যে যে কোনো একটা কি আছে, যে কোনো একটা জোড় সংখ্যা আছে। আর আমরা জানি একটাই জোড় সংখ্যা আছে মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। তো মানে এখানে যে কোনো একটা সংখ্যা কত হবে, যে কোনো একটা সংখ্যা হয়ে যাবে, যে কোনো একটা সংখ্যা কত হবে, যে কোনো একটা সংখ্যা হবে 2। যে কোনো একটা সংখ্যা কত আছে, এ প্লাস বি প্লাস সি এর মধ্যে যে কোনো একটা সংখ্যা কত আছে, 2 আছে। তাহলে এ প্লাস বি সমান কত হবে, তাহলে এ প্লাস বি সমান হয়ে যাবে 100 মাইনাস 2, এই দুইটা এদিকে চলে গেল, তো কত হবে 98। এ প্লাস বি সমান কত হলো, 98 হলো। এবার এখানে বলেছে যদি তাদের মধ্যে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার চেয়ে 36 বেশি হয়, একটি সংখ্যা অন্য একটি মানে এ প্লাস বি এর এর সংখ্যা যদি কিছু হয় তা বি এর সংখ্যা কত হবে, 36 বেশি হবে। একটা সংখ্যা অন্য একটা সংখ্যার চেয়ে কত আছে, 36 বেশি হতে হবে। সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা হলো। তো এ প্লাস বি সমান আমরা কত পেলাম, এ প্লাস বি সমান আমরা পেলাম 98। এবার একটা সংখ্যা কি বলেছে, আরেকটা সংখ্যার চেয়ে 36 বেশি আছে। একটা সংখ্যা কি বলেছে, আরেকটা সংখ্যার চেয়ে 36 বেশি আছে। তা আমরা ধরে নিলাম যে এ প্লাস বিটা কি আছে, 36, এ এর চেয়ে 36 বেশি আছে, এটা এ প্লাস 36 হবে, এটা সমান 98। ঠিক আছে, 2a প্লাস 36 সমান 98, 2a সমান 98 থেকে 36 বাদ, 98 থেকে 36 বাদ, 98 থেকে 36 বাদ দিলে কত হবে, তো এ সমান কত হলো, 31 হলো। এ সমান 31 হলো, তো বি সমান কত হবে, বি সমান হলো 98 মাইনাস 31, 8 থেকে 1 বাদ 7, 9 থেকে 3 বাদ 6। তো এ সমান 31 পেলাম, বি সমান 67 পেলাম, আর সি সমান 2 পেলাম। সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি জানতে চেয়েছি, সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি কোনটা হবে, নান অফ দি, এখানে একটাও আছে নাই, তো মানে নান অফ দ্য এভাব হলো। এ সমান কত পেলাম আমরা, এ সমান পেলাম আমরা 31, বি সমান পেলাম 67, আর সি সমান আমরা পেয়েছি 2। ঠিক আছে, কি বলে আরেকবার বুঝিয়ে দিই। তিনটি মৌলিক সংখ্যা যোগফল 100 আছে, 100 যখন আছে তো মৌলিক সংখ্যা একটাই জোড় আছে, বাকি সবগুলো বিজোড় আছে। এই তিনটা যদি আমরা বিজোড় ধরে নিই তাহলে বিজোড় প্লাস বিজোড় কত হবে, জোড় হয়ে যাবে। আবার জোড়ের সঙ্গে যদি আমরা বিজোড়ই করি তাহলে কি হয়ে যাবে, আবার বিজোড় হয়ে যাচ্ছে। কিন্তু 100 কি জোড় সংখ্যা আছে, মানে যে এখানে যে কোনো একটা কি আছে, জোড় সংখ্যা আছে। তো জোড় সংখ্যাতে একটাই মৌলিক সংখ্যা আছে 2, তো আমরা একটার মান কি ধরলাম, 2 ধরে নিলাম। তো এ প্লাস বি সমান কত হয়ে গেল, এ প্লাস বি সমান হয়ে গেল 98। এবার এ কি বলেছে, একটা সংখ্যা একটার চেয়ে 36 বেশি আছে, তো আমরা ধরে নিলাম যে বি সমান হয়ে গেল এ সমান এ প্লাস 36 ধরে নিলাম আমরা, কারণ 36 বেশি আছে। তো এ প্লাস 36, এখান থেকে এর মান বের করলাম, এর মান কত হলো 31 হলো, আর বি এর মান কত হলো, বি এর মান 67 হলো, আর সি এর মান 2 হলো। এখানে বলেছে সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা হলো, সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা কোনটা হবে, একটাও না এখানে, তো মানে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেন, এ বি সি ডি এন ই
পরপর পৃথক মৌলিক সংখ্যা। পৃথক মৌলিক সংখ্যা মানে এ বি সি ডি ই সবটাই আলাদা আলাদা মৌলিক সংখ্যা, ঠিক আছে, সবটাই কি মৌলিক সংখ্যা। এবং এই 5টি সংখ্যার যোগফল বিজোড় হয়। এই 5টা সংখ্যার যোগফল কি আছে? বিজোড় আছে। এই 5টা সংখ্যার যোগফল কি আছে? বিজোড় আছে। তবে এ প্লাস বি প্লাস সি ডি এই 4টে সংখ্যার যোগফল কী হবে? একটা ইভেন নাম্বার হবে, একটা জোড় সংখ্যা হবে, একটা জোড় মৌলিক সংখ্যা হবে, একটি বিজোড় সংখ্যা হবে, না একটি বিজোড় মৌলিক সংখ্যা হবে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এটা কি? এটা একটা বিজোড় সংখ্যা। এটা কি? এটা একটি বিজোড় সংখ্যা। আমরা এ বি সি ডি ই সবটাই কি আছে? সবটাই মৌলিক সংখ্যা আছে। সবটাকে যদি আমরা বিজোড় ধরি, এটাকে আমরা বিজোড় ধরলাম, এটাও বিজোড়, বিজোড় বিজোড়, এটাও বিজোড়। এগুলো সবটাই যদি আমরা বিজোড় ধরে করি, বিজোড় প্লাস বিজোড়, বিজোড় আর বিজোড় মিলে কি হবে? জোড় হবে। তো এটাও সেম, বিজোড় আর বিজোড়, এইটাও বিজোড় বিজোড় মিলে কি হবে? এটাও জোড় হবে। আর এটা বিজোড় আছে, জোড় আর জোড়, এই দুটো জোড় মিলে কি হবে? জোড় প্লাস জোড় সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। তো এটা একটা বিজোড় সংখ্যা আছে। এটাও যদি এড করে দিই, জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে কি হবে? জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে হয়ে যাবে বিজোড় হয়ে যাবে। মানে সবটাই আমরা কি ভাবলাম? যে সবটাই বিজোড় সংখ্যায় আছে। তাহলে আমরা করে দেখলাম যে সবটাই বিজোড় সংখ্যায় হচ্ছে, ঠিক আছে। মানে এ বি সি ডি ই সবটাই কি আছে? সবটাই বিজোড় সংখ্যা আছে। সবটাই বিজোড় সংখ্যা আছে। কি আছে? সবটাই বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। সবটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে? এই 4টে মিলে কি হবে? 4টে মিলে কি হবে? একটা বিজোড় 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 বিজোড়, বিজোড় আর বিজোড় মিলে কি হবে? জোড় হবে। আর এই বিজোড় আর বিজোড় মিলে কি হবে? জোড় হবে। তো এই জোড় আর এই জোড় মিলে কি হবে? জোড় হচ্ছে। মানে এই 4টে এ বি সি ডি এই 4টে যোগ করলে কি হবে? আমরা কি পাচ্ছি? জোড় সংখ্যা পাচ্ছি। আমরা কি পাচ্ছি? জোড় সংখ্যা পাচ্ছি। তো বিজোড় তো হবে না, বিজোড় মৌলিক সংখ্যা হবে না, বিজোড় মৌলিক সংখ্যা হবে না। জোড় সংখ্যা পাচ্ছি আমরা। আমরা কি পাচ্ছি? আমরা জোড় সংখ্যা পাচ্ছি। জোড় মৌলিক সংখ্যা হবে কি? জোড় মৌলিক সংখ্যা 2, 2-এর চেয়ে সবটাই কি মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা। তো যোগ করে কি কখনো 2 পাবো? পাবো না, বেশিই পাবো, ঠিক আছে। তো এটাও হবে না। তো আমরা কি পেলাম? একটা জোড় সংখ্যা পেলাম, ঠিক আছে। আরেকবার বুঝিয়ে দিই। এ বি সি ডি ই এই সব এই 5টা কোনো মৌলিক সংখ্যা আছে, সবটাই আলাদা আলাদা আছে, সবটাই আলাদা আলাদা আছে। এই 5টা মিলে কি আছে? একটা বিজোড় সংখ্যা আছে। ধরে করি 5 7 9 9 তো 11 17 19, 5টা আমরা বিজোড় মৌলিক সংখ্যা ধরে নিলাম। 7 আর 5 মিলে কত হচ্ছে? 12 হচ্ছে। 11 আর 17 মিলে কত হচ্ছে? 28 হচ্ছে। আর এটা 19। 12 আর 28 মিলে কত হচ্ছে? 12 আর 28 মিলে হচ্ছে 40 প্লাস 19 59। 59 কি? বিজোড় সংখ্যা। 59 কি? বিজোড়, ঠিক আছে। যদি আমরা কোনো একটা যদি 19-এর জায়গায় যদি আমরা 2 ধরতাম, যদি আমরা 19-এর জায়গায় যদি 2 ধরতাম, 19-এর জায়গায় যদি আমরা 2 ধরতাম তাহলে কি আমরা বিজোড় সংখ্যা পেতাম? কারণ জোড় সংখ্যা একটাই আছে, জোড় মৌলিক সংখ্যা একটাই আছে। জোড় মৌলিক সংখ্যা কত আছে? 2 আছে। আমরা কোনো যদি 2 ধরতাম, 19-এর জায়গায় কোনো একটা জোড় সংখ্যা ধরতাম, তাহলে 40-এর সঙ্গে 2 যোগ করলে কত হতো? 40-এর সঙ্গে 2 যোগ করলে 42 হয়ে যেত। 42 তখন কি? জোড় সংখ্যা পেয়ে যেতাম। কিন্তু এই 5টা সংখ্যায় কি বলেছে?
5টাই সংখ্যা আমাদের বিজোড় বলেছে, তাই জন্য আমাদের 5টাই সংখ্যা কী করতে হবে, বিজোড়ই ধরতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এটাই বোঝাতে চাইছিলাম। নেক্সট কোশ্চেন, 80 এবং 100 এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে? 80 এবং 100 এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল। তো 80 এবং 100 এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো কী কী আছে? 80 এবং 100 এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 80-র পরে 81, 82, 83, 83 মৌলিক সংখ্যা, 84, 85, 86, 87, 87 একটা মৌলিক সংখ্যা না, 87 8 7 15 3 দিয়ে ভাগ যাবে, 87 না, 88, 89, 90, 91, 92, একটা 97। 80 থেকে 100 এর মধ্যে এই তিনটাই মৌলিক সংখ্যা আছে। 80 থেকে 100 এর মধ্যে এই তিনটাই মৌলিক সংখ্যা আছে। এই তিনটি মৌলিক সংখ্যার যোগফল কত হবে? যোগ করে দে। 9 আর 3, 12 আর 7, 19, 9, 9 এককের ঘরে অঙ্ক কত আসছে? 9 আসছে, তো 9 হয়ে গেল, বাকি সব আলাদা আলাদা আছে। আচ্ছা, 12 আর 7, 19, থাকলে 1, 8 আর 16, 24, 26, 269। ঠিক আছে, বোঝা গেছে? তো 80 100 এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হলো? 269। 80 এবং 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কত আছে? একটা 83 আছে, একটা 89, একটা 97। এই তিনটে যোগফল জানতে চাইছে, যোগফল করে দিলাম। পরের সংখ্যা, এ বি হলো 2 অঙ্কের একটা মৌলিক সংখ্যা। 2 অঙ্কের একটা মৌলিক সংখ্যা, 2 অঙ্কের একটা মৌলিক সংখ্যা হচ্ছে এ বি। এ বি হচ্ছে 2 অঙ্কের মৌলিক সংখ্যা, যেখানে এ এবং বি সমান নয়। এ এবং বি কি? এ নট ইকুয়াল টু বি আছে, মানে এ বি যদি 11 হয়, 11 হবে না, কারণ এ আর বি সমান নাই। ঠিক আছে, এ আর বি সমান নাই। যদি অঙ্কগুলিকে উল্টে দেওয়া হয়, তবে প্রাপ্ত নতুন সংখ্যা কত? বি এ। উল্টে দিলাম, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ, প্রাপ্ত নতুন সংখ্যা হচ্ছে বি এ। বি এও একটা মৌলিক সংখ্যা, এ বি তো একটা মৌলিক সংখ্যা, বি এও একটা মৌলিক সংখ্যা। এই ধরনের সমস্ত সংখ্যার যোগফল কত হবে? এই ধরনের সমস্ত সংখ্যার যোগফল কত হবে? কত বলেছে? 2 অঙ্কের সংখ্যা বলেছে এ বি, তাহলে 2 অঙ্কের এইগুলো কত হবে? প্রাইম নাম্বারগুলো 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। এই 2 অঙ্কের এইগুলোই মৌলিক সংখ্যা আছে। এবার উল্টে দিলে, এ বিকে উল্টে দিলে বি এ হবে, যেটাও একটা কি মৌলিক সংখ্যা। এমন কি কি সংখ্যা আছে? এমন সংখ্যাগুলো হচ্ছে এই যে 13, 13 আর 31, 13, 31। ঠিক আছে, আর কি আছে? 17, 71, 17, 71। তো কি আছে? 17, 71। আর কি আছে? 19, 91 তো হবে না, 23, 32 হবে না, 37, 73 হয়ে যায়। 37 আর 73, 37, 73। ঠিক আছে, 41, 14, 43, 34 হবে না, 47, 74, 53, 35 হবে না, 59, 95 হবে না, 61, 16, 67, 76, 79, 97 হবে। 79, 97, 79, 97।
83, 38, 98, এই চারটেই আছে, যাদের উল্টে দিলে এগুলোও মৌলিক সংখ্যা পাওয়া যাবে। এবারে কি বলেছে, এই ধরনের সমস্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। সমস্ত সংখ্যার যোগফল মানে সবগুলো যোগ করে দে, সবগুলো যোগ করে দিলে কত হবে? সবার এককের ঘরের অঙ্ক কি আছে? সবার এককের ঘরের অঙ্ক আলাদা আলাদা আছে, তো আমরা এককের ঘরের অঙ্কগুলো যোগ করে দিই। 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 1 12, 12 আর 7 19, 19 আর 3 22 আর 9 31 আর 7 38, শেষে কত আসছে? 38, মানে 8, কত হবে? 418। এমনি যোগ করে দিলেও দেখে 418 হবে। ঠিক আছে, ইউনিট ডিজিট, বাকি যোগ করে দেখে। পরের কোশ্চেন, যদি কে স্কোয়ার প্লাস 3 এবং কে কিউব প্লাস 5 মৌলিক সংখ্যা, এগুলো কি? এগুলো একটা মৌলিক সংখ্যা আছে, তবে কে এর মান কত হবে? মৌলিক সংখ্যার কোনো সূত্র হয় না, তা আমাদের আলাদা আলাদা ধরে করতে হবে, মান বসিয়ে এখানে করতে হবে। তো কে এর মান বসাই, কে এর মান কত হবে? এগুলো সমস্ত কি বলেছে? এগুলো সব প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বলেছে। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা। কে এর মান আমরা 2 বসাই, 2 একটা মৌলিক সংখ্যা। 4 তো হবেই না, 4 যেহেতু মৌলিক সংখ্যা না। 2 বসে দেখি 2, এটা 2 স্কোয়ার প্লাস 3, 2 স্কোয়ার প্লাস 3 সমান কত? 2 স্কোয়ার 4, 4 আর 3 7, এটা হচ্ছে এটা 2 এর কিউব প্লাস 5, 2 এর কিউব হচ্ছে 8, 8 প্লাস 5 সমান 13, মানে 2 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা আর 13 মৌলিক সংখ্যা, মানে উত্তর কত হবে? উত্তর হবে 2। ঠিক আছে, বোঝা গেছে? পরের প্রশ্ন কি আছে? 7 এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যায়? 7 এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যায়? তো করো। 7 এর চেয়ে বড়, আমরা যদি 7 এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যা নিই, ধরে নিলাম 11 নিলাম, 11কে 6 দিয়ে ভাগ করলাম, 6 6, বাঁচলো কত? 5। 11 12 13 নিলাম, 6 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে 12 1, কত ভাগশেষ হচ্ছে? ভাগশেষ হচ্ছে একটা 1 আর 5, 1 আর 5 আর নেই। 23, 23 কি? 23 একটা মৌলিক সংখ্যা, 6 দিয়ে ভাগ কর, 6 12 17 18, ভাগশেষ কত হচ্ছে? 5। 31, 6 5 30, 1, কত হচ্ছে? 1 হচ্ছে বা 5 হচ্ছে। 7 এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যা 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হচ্ছে? 1 হচ্ছে বা 5 হচ্ছে, 1 হচ্ছে বা 5 হচ্ছে। আরেকটা ভাবে আমরা কি জানি? আমরা মৌলিক সংখ্যাকে কি লিখেছিলাম? মৌলিক সংখ্যাকে কি ফর্মে লেখা যায়? 6n প্লাস মাইনাস 1 ফর্মে লেখা যায়। মৌলিক সংখ্যাকে কী ফর্মে লেখা যায়? মৌলিক সংখ্যাকে 6n প্লাস মাইনাস 1 ফর্মে লেখা যায়, এটা পড়েছিলাম আমরা। মৌলিক সংখ্যাকে আমরা 2 বা 3 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যাকে 6n প্লাস মাইনাস 1 এই ফর্মে লেখা যায়। ঠিক আছে, এটাকে কী বলেছে? 6 দিয়ে ভাগ করতে বলেছে। তো 6 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে? 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা তো 6 এর সঙ্গে n গুণই আছে, মানে এটার সঙ্গে এটা কী হয়ে যাবে? কেটে যাবে। তো ভাগশেষ কত বাঁচলো? ভাগশেষ বাঁচলো প্লাস মাইনাস 1 বাঁচলো। হয় +1 না হয় -1। -1 কোনো দিন ভাগশেষ হয়? -1 কোনো দিন ভাগশেষ হয় না। তার জন্য এটাকে ঋণাত্মক আছে, এটাকে ধনাত্মক করতে কী করতে হবে? এই 6 দিয়ে যে ভাগ করছি এই 6টা যোগ করে দেব। তো কত বাঁচলো? একটা +1 হলো আর একটা +5 হলো। কত হলো? +1 +5, সহজ উপায়, ট্রিক্স।
ঠিক আছে। নেক্সট, ধরা যাক n হলো একটি 3 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা। n কি? n হচ্ছে 3 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার এককের ঘরের অঙ্কটি মৌলিক সংখ্যা। n হচ্ছে 3 অঙ্কের মৌলিক সংখ্যা, n হচ্ছে এই 3 অঙ্কের মৌলিক সংখ্যা n। ঠিক আছে, 3 অঙ্কের মৌলিক সংখ্যা না, 3 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা। n কি? n হচ্ছে 3 অঙ্কের একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার এককের ঘরের অঙ্কটি মৌলিক এবং n এর সমস্ত অঙ্কের গুণফলও একটি মৌলিক সংখ্যা। যার এককের ঘরের অঙ্কটি কি? মৌলিক সংখ্যা। এককের ঘরের অঙ্কটি মৌলিক সংখ্যা কত কত হবে? 2 হবে। যা এককের ঘরের অঙ্ক মৌলিক, এটা একক, এটা দশক, এটা শতক। একক ঘরের অঙ্ক কত বলেছে? মৌলিক বলেছে। একটা 2 হবে, আর কি হবে? 2, 3 হবে এককের ঘরের, 5 হতে পারে, আর 7 হতে পারে। 2, 3, 5, 7 হতে পারে, আর তো কোনো কিছু হতে পারে না। এবার কি বলেছে? যার এককের ঘরের অঙ্কটি মৌলিক, এককের ঘরের অঙ্কটি মৌলিক, 2, 3, 5, 7 এগুলোই মৌলিক সংখ্যা, এবং n এর সমস্ত অঙ্কের গুণফলও একটি মৌলিক সংখ্যা। কোনো মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা কি? একটা 1 দিয়েই ভাগ যাবে এবং সেই সংখ্যাটি দিয়েই। মৌলিক সংখ্যাকে যদি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করি, মৌলিক সংখ্যা 2, এমন একটা 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, সেটা কি মৌলিক থাকবে? যদি 2 দিয়ে গুণ করি 4, এটা তো মৌলিক সংখ্যা না। আমাদের তাহলে কি করতে হবে? মৌলিক সংখ্যাকে আমাদের 1 দিয়েই গুণ করতে হবে। কি বুঝলাম? মৌলিক সংখ্যা 2 মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। 3-এর সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি 1 ছাড়া, 1 গুণ করলে 3ই হচ্ছে, 3 মৌলিক সংখ্যা। যদি আমরা 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে? 5 3 15 হবে। 15 তো মৌলিক সংখ্যা না। 3-এর সঙ্গে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 18, 18 তো মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের 3-এর সঙ্গে কি করতে হবে? মৌলিক সংখ্যার সঙ্গে আমাদের 1 দিয়েই গুণ করতে হবে। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেটা কি? সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে। আমাদের কি বলেছে? n এবং সমস্ত অঙ্কের গুণফলও কী হবে? মৌলিক সংখ্যা হবে। সমস্ত অঙ্কের গুণফলও একটা মৌলিক সংখ্যা। 1 ছাড়া যদি আমরা অন্য কোনো কিছু দিয়ে গুণ করি, তাহলে সেটা কী হয়ে যাবে? যৌগিক সংখ্যা হবে, সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের উপায় নেই, আমাদের একই নিতে হবে। এখানেও 1 নিতে হবে, এখানেও 1 নিতে হবে, 1 1 1 1। তাহলে আমাদের এই 4টে সংখ্যা পাচ্ছি আমরা। তাহলে n এর সম্ভাব্য মানের সংখ্যা কত? সম্ভাব্য মানের সংখ্যা হচ্ছে 4টি। এখানে যদি আমরা 2 নিয়ে নিই, তাহলে এটা 4 হয়ে যাবে। 4 তো মৌলিক সংখ্যা না। n এর সমস্ত অঙ্কের গুণফল বলেছে মৌলিক সংখ্যা, n এর সমস্ত অঙ্কের গুণফলও কী হচ্ছে? এটা মৌলিক সংখ্যা হচ্ছে। এটাও সমস্ত অঙ্কের গুণফল কত হচ্ছে? মৌলিক সংখ্যা হচ্ছে। এটাও সমস্ত অঙ্কের গুণফল কত হচ্ছে? মৌলিক সংখ্যা হচ্ছে। এটাও সমস্ত অঙ্কের গুণফল কত হচ্ছে? মৌলিক সংখ্যা হচ্ছে। যদি আমরা অন্য কোনো কিছু নিয়ে নিই, তাহলে সেটা কী হয়ে যাবে? যৌগিক সংখ্যা হয়ে যাবে, সেটা তখন মৌলিক সংখ্যা আর থাকবে না। আমাদের এই 4টেই মান পাওয়া যাচ্ছে n এর। ঠিক আছে, পরের প্রশ্ন, টুইন প্রাইম। টুইন প্রাইম কি? বা যমজ মৌলিক সংখ্যা হলো সেই মৌলিক সংখ্যাগুলো যাদের পার্থক্য সর্বদা 2 হয়, সেই মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2 হয়, এটা টুইন প্রাইমের সংখ্যা বলে দিয়েছে। সর্বদা পার্থক্য 2 এর সমান। 35 এবং 100 এর মধ্যে টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যার জোড়ার সংখ্যা কত? যমজ মৌলিক সংখ্যার জোড়ার সংখ্যা কত হবে? 35 থেকে 100 এর মধ্যে কতটা টুইন প্রাইম আছে? 35 থেকে 100 এর মধ্যে, 35-এর পরে মৌলিক সংখ্যা টুইন প্রাইম 35, 36, 37। টুইন প্রাইম কি? যাদের পার্থক্য সর্বদা 2 হয়। 35-এর পরে বলেছে, 35 থেকে 100 এর মধ্যে বলেছে, 35 থেকে 100 এর মধ্যে বলেছে। 36, 37, 37-এর পরে 38, 39, এটা কি? 39টা মৌলিক সংখ্যা না, এটা হবে না। 40, 41, 41 মৌলিক সংখ্যা, 41, 42, 43, এটা একটা টুইন প্রাইম। এটা কি? এদের মধ্যে পার্থক্য কত আছে? এদের মধ্যে পার্থক্য 2 আছে। 41, 42, 43, 44, 45, 45 হবে না। 46, 47, 47, 48, 49, 49 হবে না। 50, 51, 51 মৌলিক সংখ্যা না। 52, 53, 53 মৌলিক সংখ্যা, 53, 54, 55, 53,
55, 55 আবার কি মৌলিক সংখ্যা না? 57, 58, 59, 57, 19, 37, 19, 3, 57, 57 মৌলিক সংখ্যা না? 59, 59, 60, 61, এটা আবার মৌলিক সংখ্যা। এদের মধ্যে পার্থক্য 2, তো কত? 59 আর 61, 59 আর 61 হবে 61, 62, 63, 61 আর 63, 63 আবার মৌলিক সংখ্যা না? 64, 65, 66, 67, 67, 68, 69, 69 মৌলিক সংখ্যা না? 70, 71, 71, 73, 71, 73 এটাও টুইন প্রাইম, তো এটা হবে 71, 73, 73, 75, 76, 77, 78, 79, 79, বাট 81 তো না, 81 না, তো 83, 84, 85ও না, 86, 87, 88, 89, আর কিছু কোনোটা হবে না, আর কোনোটা হবে না। তো আমরা এই তিনটাই পাচ্ছি 35 থেকে 100 এর মধ্যে টুইন প্রাইম যমজ মৌলিক সংখ্যা, আমরা এই তিনটাই পাচ্ছি। ঠিক আছে, আমরা কতটা পেলাম? টুইন প্রাইম 35 থেকে 100 এর মধ্যে এই তিনটেই পেলাম। তো কি বলেছে? টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা জোড়ার সংখ্যা কত? কটা পেলাম? তিনটা পেলাম। কটা পেলাম? তিনটা। ঠিক আছে, নিচের কোন মৌলিক সংখ্যাটির দশমিক বিস্তার অসীম এবং আবৃত্ত? নন টার্মিনেটিং এবং রিপিটিং। অসীম এবং আবৃত্ত, নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং ডেসিমাল। নিচের কোনটা? 15/1600, 23/8, 15/1600, 23/8, 35/50, 17/6। কোনটি অসীম এবং আবৃত্ত? কি জানতে চাইছে? কোনটা অসীম এবং আবৃত্ত? চলো একটা, যদি আমরা কোনো সংখ্যাকে কোনো দশমিকের নিচে, কোনো সংখ্যার নিচে যদি আমরা 2 এবং 5 দিয়ে ভাগ করি, শুধুমাত্র 2 এবং 5 দিয়ে, ওই 2-এর এ আর 5-এর বি, 2-এর পাওয়ার বা 5-এর পাওয়ারে এই 2 বা 5 ছাড়া, 2 বা 5-এর গুণিতক ছাড়া আর অন্য কোনো যদি সংখ্যা, এই 2 বা 5 ছাড়া, এই 2 বা 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে কী হবে? সেটা পাবো আমরা টার্মিনেটিং, মানে সসীম দশমিক পাবো। কোনো সংখ্যাকে যদি আমরা 2 বা 5 বা 2 বা 5 দিয়ে যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে, যেমন ধরে নে 16, এটা 2 টু দি পাওয়ার 4, এটা 2 টু দি পাওয়ার 4, নিচে যদি 16 থাকে, 50কে 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা সসীম দশমিক পাবো। আমরা কি পাবো? সসীম দশমিক পাবো। সসীম দশমিক কাকে বলে? যাদের কি দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, দশমিক পরে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, তাহলে আমরা কি পাবো? সসীম দশমিক পাবো। ঠিক আছে, ভাগ করে দেখে নিই। 16 × 16, 3 48, 2 দশমিক 0, 16 1 16, 4, 16 3 16 2 32, 8 80, 16 5 80। কী পেলাম আমরা? সসীম দশমিক পেলাম। ঠিক আছে, 2-এর বা 5-এর, 2 বা 5 নিয়ে 2 × 5 বা 2-এর গুণফল, 5-এর গুণফল, এগুলো নিয়েই যদি আমরা পাই, তাহলে সেগুলো কী পাবো? আমরা সসীম দশমিক পাবো। এবং 2 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি থাকে, এনকে যদি আমরা 2 বা 5 ছাড়া, 2 5 ছাড়া, ওই 2-এর পাওয়ার ছাড়া যদি অন্য কোনো থাকে, তাহলে অসীম এবং আবৃত্ত পাবো। অসীম এবং আবৃত্ত পাবো।
কী পাবো? অসীম এবং আবৃত্ত পাবো। ধরে নে 20 সঙ্গে 6, এইটা ভাগ করলাম। এটা কি 20 সঙ্গে 2 ইন্টু 6, 2 ইন্টু 3, 2 ইন্টু 3 আছে, 2 বা 5 ছাড়া আছে। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? অসীম এবং আবৃত্ত পাবো। 6 3 18, 2.0, 6 3 18, 2, চলতেই থাকবে এভাবে, চলতেই থাকবে। তো কী পাচ্ছি? অসীম এবং আবৃত্ত পাচ্ছি। অসীম এবং আবৃত্ত চলতে থাকবে মানে কি? 3 পাওয়ার 3.3, এটা পাবো। ঠিক আছে, অসীম এবং আবৃত্ত পাবো। রিপিটিং হচ্ছে 3 3 3 3 3 3 3 3 চলতে থাকবে। রিপিটিং হচ্ছে অসীম এবং আবৃত্ত। 2 আর 5-এর গুণফল যদি থাকে, 2 এবং 5-এর নিয়েই যদি সংখ্যাটা তৈরি হয়, 2 এবং 5 নিয়ে, কেবলমাত্র 2 এবং 5 নিয়েই যদি সংখ্যাটা তৈরি হয়, কেবলমাত্র 2 এবং 5 নিয়ে যদি সংখ্যাটা তৈরি হয়, তাহলে কি সসীম দশমিক পাবো। আর অসীম দশমিক এবং অসীম এবং আবৃত্ত দশমিক পাবো 2 এবং 5 ছাড়া। যদি অন্য কোনো দিয়ে করি তাহলে কি পাবো? অসীম এবং আবৃত্ত দশমিক পাবো। ঠিক আছে, অসীম এবং আবৃত্ত দশমিক পাবো 2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি গুণফল থাকে। তো এখানে 15/1600 যে আছে, 1600 সমান কি? 1600 সমান হচ্ছে 16 ইন্টু 100 আমরা লিখতে পারবো। 1600 সমান 16 ইন্টু 100। তো 16 কি? 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা সমান কি? 2 টু দি পাওয়ার 4। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 সমান 2 টু দি পাওয়ার 4 ইন্টু এটা 100। 100 সমান কি? 100 হচ্ছে 25 ইন্টু 4 100। ঠিক আছে, 25 ইন্টু 4 100। তো এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 25, 5-এর স্কোয়ার ইন্টু 4 হচ্ছে 2-এর স্কোয়ার। এটা কি 2 5 মিলেই তৈরি আছে, 2 আর 5-এর মিলেই তৈরি আছে। 1600 কি 2 আর 5 মিলেই তৈরি আছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5-এর স্কোয়ার। এটা 1600 কি 2 ও 5 মিলেই তৈরি আছে। তাহলে এটা কি পাবো আমরা? এটা পেয়ে যাব আমরা অসীম, এই সসীম। এটা কি পাবো আমরা? এটা পাবো আমরা সসীম দশমিক। এটা কি পাবো? এটা পাবো আমরা সসীম দশমিক। সসীম দশমিক পাবো এটা, কারণ এটা 2 আর 5-এর, 2 এবং 5-এর কি গুণফল মিলেই আছে। 23/8, 23/8 সমান কত হবে? 8 সমান আমরা কি জানি? 2-এর কিউব। এটা হচ্ছে 2-এর কিউব, মানে এটাও আমরা সসীম দশমিক পাবো, এটাও সসীম দশমিক পাবো। ঠিক আছে, 50, নিচেরটা দেখছি 50। 50 সমান কি 25 ইন্টু 2, 25 মানে কি 5-এর স্কোয়ার ইন্টু 2। তাহলে এটাও কি? এটাও আমরা সসীম দশমিক পাবো, এটাও আমরা সসীম দশমিক পাবো। ঠিক আছে, কারণ এটা 2 আর 5-এর গুণফল মিলেই তৈরি আছে। 6, 6টা কি 2 ইন্টু 3 মিলে। 2 তো আছে কিন্তু এটা 5 নেই, 3 আছে। 2 বা 5 ছাড়া অন্য কোনো যদি গুণফল নিয়ে তৈরি হয় তাহলে আমরা কি পাবো? অসীম এবং আবৃত্ত পাবো। তাহলে আমরা কি পাবো? অসীম এবং আবৃত্ত দশমিক পাবো, নন টার্মিনেটিভ অ্যান্ড রিপিটিং পাবো। তাহলে এটার মধ্যে কোনটা নন টার্মিনেটিভ অ্যান্ড রিপিটিং? 17/6। ঠিক আছে, বোঝা গেল? পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। দুটি পরপর পূর্ণ সংখ্যার মধ্যে একটি জোড় সংখ্যা হবে। দুটি পরপর পূর্ণ সংখ্যা মধ্যে একটা জোড় সংখ্যা। 4 5 একটা জোড় সংখ্যা, 21 22 একটা জোড় সংখ্যা। পরপর পূর্ণ সংখ্যা বলেছে, পরপর 32 33 একটা জোড় সংখ্যা, মানে প্রথমটা ঠিক আছে। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ 8n+1 আকারের হয়। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা হচ্ছে 7, 7-এর স্কোয়ার। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বলেছে, বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বলেছে, বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। তো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কত? 49। 49কে আমরা 8n+1 লিখতে পারি। 49 সমান কি 8
6 8 40, 8 × 6 + 1 মানে আমরাকে 8n + 1 লিখতে পারছি। ঠিক আছে, আর নেই 9 এর স্কোয়ার বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, এর বর্গ 9 এর বর্গ 81, 81কে আমরা 8 × 10 + 1, এটাকে আমরা 8n + 1 এর আকারে লিখতে পারছি। এটাকে আমরা 8n + 1 এর আকারে লিখতে পারছি। বিজোড় সংখ্যা 3, 3 এর স্কোয়ার 9, এটাকেও আমরা 8n + 1 আকারে লিখতে পারছি। মানে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গকে আমরা কি 8n + 1 আকারে লিখতে পারছি। তাহলে কি দুটোই অপশান ঠিক আছে, দুটোই কি ঠিক 1 আর 2 কি আছে ঠিক আছে, 1 আর 2 স্টেটমেন্ট ঠিক আছে, বোথ 1 and 2। কোনগুলি সঠিক জানতে চাইছে, তো কি দুটোই সঠিক, বোথ 1 and 2 দুটোই সঠিক। ঠিক আছে, আরেকটা আপনি বিজোড় সংখ্যা 11, 11 এর স্কোয়ার কত 121, 121 কে লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। আর দিয়ে ভাগ দেখ, 4 1 8 5 40, 1 মানে 8 × 15 + 1, 8n + 1 আকারে লিখতে পারছি। ঠিক আছে, দুটোই কি অপশান ঠিক আছে। পরে আজকের জন্য এতটুকুই। যদি কোনো কিছুতে সমস্যা হয়, কোনো বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেটাকে ভালো মতো বুঝিয়ে দেবো। আজকের জন্য এতটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।